প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই ভালো আছো সবাই। আমি তোমাদের জাকিয়া স্যার, বায়োলজি ক্লাসে চলে আসছি। দেখো, আজকে হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। দুইটা ক্লাস হয়েছে, আজকে শুরু করলাম ইউনিট 4 এর উদ্ভিদ ও প্রাণী কোষ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। আচ্ছা, আমি একটু আগের ক্লাসে কি কি পড়েছি আমরা সেটা একটু আমরা সবাই মিলে চেষ্টা করি জেনে নেওয়ার। পূর্বের ক্লাসে আমাদের কি কি ছিল। দেখো, আগের ক্লাসে উদ্ভিদ ও 1 নম্বর প্রথমে ছিল আমরা কি কি জেনেছি। উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অংশ, তাই না? উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অংশ। একটি আদর্শ উদ্ভিদ কোষের মানে উদ্ভিদ ও প্রাণী কোষের কি কি অংশ আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনায় শুরু করেছিলাম পূর্বের ক্লাসে। প্রথমে আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষে দুইটা অংশ ছিল। একটা ছিল প্রাণী কোষ প্রাচীর, আর একটা ছিল প্রোটোপ্লাজম। দুই ধরনের, একটা ছিল কোষ প্রাচীর আর একটা ছিল প্রোটোপ্লাজম। তারপরে কোষ প্রাচীরের আমরা বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করি এবং প্রোটোপ্লাজমের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করি। এখন দেখো, কোষ প্রাচীরের কি কি ছিল, খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। কোষ প্রাচীর কি ও এর কাজ কি, মানে কাকে বলে এবং এর কাজগুলো। কোষ প্রাচীর কি ও এর কাজ। তারপরে হচ্ছে তোমাদের নিজের জানার জন্য, কোষ প্রাচীরটা সম্বন্ধে জানার জন্য আমি কোষ প্রাচীরের স্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। 3টা স্তর ছিল, মাধ্যমিক, প্রাথমিক, আর একটা ছিল গৌণ স্তর, তাই না? 3টা স্তর ছিল তোমাদের নিজের জানার জন্য। আর কোষ প্রাচীর কি ছিল, মেইনলি হচ্ছে যেমন আমরা বাড়িকে ঘিরে রাখার জন্য দেয়াল রাখা করা হয় চারিদিকে, তেমন কোষের চারিদিকে একটা প্রাচীর আছে, সেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, যেটাকে কোষের বিভিন্ন অংশগুলোকে রক্ষা করে থাকে। এটাই ওর মেইন কাজ। তারপরে আমরা কোষ প্রাচীরের স্তরগুলো নিয়ে আলোচনা করি। তারপরে প্রোটোপ্লাজম কি এবং এর বৈশিষ্ট্য। আদর্শ উদ্ভিদ কোষের দুইটা অংশ নিয়ে আমাদের আলোচনা শুরু হয়, কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর শেষ, তারপরে আসি আমরা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি ছিল এবং এর বৈশিষ্ট্যগুলো। বিভিন্ন রকমের বৈশিষ্ট্য ছিল, ভৌত, রাসায়নিক, আর হচ্ছে জৈবিক বৈশিষ্ট্য ছিল, তাই না? ভৌত। তারপরে হচ্ছে তোমার দেখো, প্রোটোপ্লাজমের প্রধান অংশ সমূহ ছিল কয়টা? 3টা। এই আলোচনা করা হয় প্রধান অংশগুলো নিয়ে। সেখানে কি কি ছিল? 3টা অংশ ছিল, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, আর ছিল সাইটোপ্লাজম, আর ছিল নিউক্লিয়াস। এই 3টার মধ্যে আমরা পূর্বের ক্লাসে কি আলোচনা করি? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করি, তাই না? হ্যাঁ, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করি। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। এখন দেখো, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির মধ্যে কি ছিল এবং এর গঠন নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে এর গঠনটাকে আলোচনা করছে এবং এর কাজগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফ্লুইড ও মোজাইক মডেল, যেটা তোমাদের পরীক্ষায় আসে এবং থাকবে। সেটা হচ্ছে ফ্লুইড ও মোজাইক মডেল, সেটা সম্বন্ধে জানতে হবে। ফ্লুইড কেন ছিল, কেন মোজাইক বলা হয়েছিল? ফ্লুইড মোজাইক মডেলের কোষ ঝিল্লির মেইন স্ট্রাকচার, মানে মেইন গঠনটাই হচ্ছে তোমার ওর হচ্ছে লিপিড আর প্রোটিন থাকবে। প্লাজমা মেমব্রেন লিপিড এবং প্রোটিন নিয়ে গঠিত হয়েছে। এবং এই লিপিড ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে যে ফ্লুইড হচ্ছে তোমার লিপিডটা, আর ওর মধ্যে মোজাইক আকারে প্রোটিন গুলো থাকে, মোজাইকের মতো বিক্ষিপ্ত আকারে দেখতে, এমন মনে হয় যে মোজাইকের মধ্যে। আর সব সময় হচ্ছে ফ্লুইড এই জন্য বলা হয়েছে যে ফসফোলিপিড ছিল, তাই না? ফসফোলিপিডটা এমন ছিল যে পানির মতো, সবসময় ফ্লুইডের মতো এটা চলমান, দেখে মনে হয় যে এটা এক রকমের পানি, বা ফ্লুইড মানেই তো হচ্ছে তেল বা পানির মতো, এটা চলমান। এর মধ্যে কি করে এই ফসফোলিপিডটা হচ্ছে ফ্লুইড, আর মোজাইকটা হচ্ছে তোমার লিপিড। এর মধ্যে লিপিড গুলো কি করে ভেসে ভেসে বেড়ায়, সেটা দেখতে মোজাইকের মতো লাগে। এটাই হচ্ছে তোমার ফ্লুইড মোজাইক মডেল। দুজন বিজ্ঞানী দিয়েছিল, তোমাদের নিশ্চয় নামগুলো মনে আছে। আচ্ছা, তারপরে চলে যাই। দেখো, 3 নম্বর স্লাইডে। এখন দেখো, ওখানে আমরা প্লাজমা মেমব্রেন নিয়ে আলোচনা করে ফেলেছি, কোষ ঝিল্লি নিয়ে। এখন আমরা আসি, আজকে আমরা আলোচনা করব সাইটোপ্লাজমের অংশ নিয়ে। আজকে আমরা নিউক্লিয়াসে যাব না। 2 নম্বর হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম নিয়েই আমরা আলোচনা করে যাব। দেখো, প্রথমেই বলা হয়েছে যে সাইটোপ্লাজম কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ, আমি লাল দাগ দিয়ে রেখেছি কারণ তোমাদের এটা পরীক্ষায় আসবে। সাইটোপ্লাজম
কাকে বলে এবং এর বর্ণনা। যখন কাকে বলে তখন শুধু এতটুকুই দিতে হবে যে সাইটোপ্লাজম জিনিসটা আসলে কি আমরা জেনে নিই। দেখো, নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশই হলো সাইটোপ্লাজম। কি বলেছে দেখো, নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত। নিউক্লিয়াস কি আমরা তো এখনো পড়ি নাই, তাই না? তাহলে নিউক্লিয়াস এতটুকু জানি যে আমরা যখন প্রোটোপ্লাজমকে ভাগ করেছি, মেইনলি একটা উদ্ভিদ কোষ দুইটা অংশ থাকবে, একটা প্রাচীর থাকবে আর সব অংশগুলোই হচ্ছে প্রোটোপ্লাজম। ওই প্রোটোপ্লাজমই হচ্ছে কোষের প্রাণ। এই প্রোটোপ্লাজমের তিনটা অংশ ছিল, একটা ছিল কোষ ঝিল্লি, একটা ছিল সাইটোপ্লাজম আর একটা ছিল নিউক্লিয়াস। তার মানে কোষ ঝিল্লি আর সাইটোপ্লাজম বাদ দিয়ে কি থাকে? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা ধরবে না সাইটোপ্লাজমে। নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত এবং কোষ ঝিল্লি যেহেতু আমরা পড়ে ফেলেছি, তার মানে কোষ ঝিল্লি দিয়ে পুরাটা ঢাকানো পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশই হলো সাইটোপ্লাজম। তার মানে সাইটোপ্লাজমে কি আছে? নিউক্লিয়াস বাদ আর কোষ ঝিল্লি নিয়ে আর বাদ বাকি অংশ নিয়েই হচ্ছে সাইটোপ্লাজম। খুবই সিম্পল, তিনটা অংশ প্রোটোপ্লাজমের। তার মানে আমাকে কোষ ঝিল্লিটা বাদ দিতে, কোষ ঝিল্লি থাকবে, শুধু নিউক্লিয়াসটা বাদ দিব এবং যে অংশগুলো থাকবে প্রোটোপ্লাজমের এই অংশগুলো নিয়ে হচ্ছে আমার সাইটোপ্লাজম। এখন দেখো সাইটোপ্লাজমের হচ্ছে কি অংশটা বলছে তোমাদের বইয়ে 80 নাম্বার পেজে চলে যাও। বইয়ের হচ্ছে 80 নাম্বার পেজে চলে যাও। নিউক্লিয়াস ব্যতীত অর্ধস্বচ্ছ প্রোটোপ্লাজমের বাকি অংশ, অর্ধস্বচ্ছ যেগুলো অর্ধস্বচ্ছ মানে পুরাপুরি স্বচ্ছ না, অর্ধস্বচ্ছ পরিষ্কার না জিনিসটা, অর্ধস্বচ্ছ সেই জিনিসগুলোই হচ্ছে সাইটোপ্লাজম। তোমাদের আমি জিনিসটা খুব সুন্দর করে বলেছি, এই জন্য চেষ্টা করেছি যে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত, কোষ ঝিল্লি দিয়ে ঢাকা থাকবে এবং নিউক্লিয়াস থাকবে না, সেই প্রোটোপ্লাজমের অংশটাই হচ্ছে আমার সাইটোপ্লাজম। নিশ্চয়ই তোমাদের এখন ক্লাসে থাকলে আমি অবশ্যই তোমাদের ধরার চেষ্টা করতাম। আমার মনে হয় তোমাদের অনেকটা চলে আসছে যে আমার তিনটা অংশ, তিনটার মধ্যে একটা অংশ নেই, তাহলে দুইটা অংশ নিয়েই আমার সাইটোপ্লাজম। কোষ ঝিল্লি থাকবে এবং প্রোটোপ্লাজম প্লাস কোষ ঝিল্লি, এই দুইটা অংশ নিয়েই আমার সাইটোপ্লাজম। এখন আমার সাইটোপ্লাজমের আমি বর্ণনায় চলে যাব। সাইটোপ্লাজমের বর্ণনা যখন চাবে, এটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, আর অতি সংক্ষিপ্ততে আসবে সাইটোপ্লাজম কাকে বলে। এখন সাইটোপ্লাজমের ইয়েটা দেখো, বর্ণনাটা কেমন দেখো। গ্রিক শব্দ সাইটোস অর্থ হচ্ছে কোষ বা সেল, আর প্লাজমা অর্থ হচ্ছে সংগঠন বা ফর্ম। তার মানে কোষ আর প্লাজমা হচ্ছে কোষের সংগঠন, যেটা আর কি বিভিন্ন রকমের অংশ নিয়ে যেটা গঠিত আর কি, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা জেলির ন্যায় অর্ধ তরল। আমরা জেলি জানি কেমন, তাই না? জেলিটা হচ্ছে তরল না, পুরা তরল না। আমি আগেই বলেছি তরল হলে তেলের মতো হবে, অর্ধ তরল। জেলি ন্যায় অর্ধ তরল এবং প্রাণের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বিভিন্ন ধরনের অঙ্গাণু ও উপাদান ধারণ করায় একে আবার প্রাণপঙ্ক বলা হয়। এখানে একটা সাইটোপ্লাজমের আমি বর্ণনাটা দিচ্ছি তোমাদের। সাইটোপ্লাজম জিনিসটা কি? এটা গ্রিক শব্দ, সাইটোস অর্থ হচ্ছে সেল এবং প্লাজমা অর্থ হচ্ছে সংগঠন বা ফর্ম, যেটা নিউক্লিয়াসের বাহিরে এবং কোষ ঝিল্লি দ্বারা আবৃত। জেলির ন্যায় অর্ধতরল হওয়ায়, জেলির মতো অর্ধতরল এবং প্রাণের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বিভিন্ন ধরনের অঙ্গাণু ও উপাদান ধারণ করায় একে, বিভিন্ন ধরনের অঙ্গাণুগুলো এরা ধারণ করে থাকে। কোষে তো আরো বিভিন্ন রকমের অঙ্গ আছে, সেগুলোকে এই সাইটোপ্লাজম ধারণ করে থাকে, যেটাকে বাংলাতে বলা হয় প্রাণপঙ্ক। এখন সাইটোপ্লাজম এবং এর বিভিন্ন সাইটোপ্লাজমের যে সজীব নির্জীব বস্তুগুলো আছে, এগুলোর উপরে ভিত্তি করে সাইটোপ্লাজমকে 3 ভাগে ভাগ করা যায়। সাইটোপ্লাজমের অংশ হচ্ছে 3টা। সাইটোপ্লাজমীয় মাতৃকা বা ম্যাট্রিক্স বলা হয়, যার আরেকটা নাম হচ্ছে হায়ালোপ্লাজম। তারপর হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ, আর একটা হচ্ছে নির্জীব বা জড় বস্তু। 3টা অংশ, তাই না? এই পর্যন্তই তোমার হচ্ছে বর্ণনাটা দিতে হবে। যদি পরীক্ষায় আসে তুমি এইভাবে লিখতে পারো এবং এইভাবেই লিখবা। তুমি কি বলছে?
সাইটোস গ্রিক শব্দ, সাইটোস অর্থ হচ্ছে কোষ এবং প্লাজমা অর্থ হচ্ছে সংগঠন। এটা নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত। এইভাবে লিখতে হবে, জেলির মতো অর্ধ তরল এবং অন্যান্য অংশগুলো অঙ্গাণুগুলোকে ধারণ করে। এটাই হচ্ছে সাইটোপ্লাজম। তিনটা অংশ সাইটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা যায়: সাইটোপ্লাজমীয় মৃত্তিকা বা হায়ালোপ্লাজম, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ এবং নির্জীব বা জড়বস্তু। তার মানে আমার তিনটা অংশ নিয়ে আমার সাইটোপ্লাজম গঠিত। তারপরে চলে যাই আমি। এখন দেখো সাইটোপ্লাজমীয় মৃত্তিকা জিনিসটা কি। এই জিনিসটা সাইটোপ্লাজমের একটা অংশ, এটা আমরা জানি। এই অংশটাকে নিয়ে তিনটা অংশের মধ্যে একটা অংশ। এটা হচ্ছে সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ, মানে সাইটোপ্লাজম এটা দিয়েই তৈরি। মাতৃকা একটি অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী কলয়েডাল পদার্থ। জিনিসটা কেমন বুঝতে পেরেছো নিশ্চয়ই। অর্ধতরল, তারপরে তোমার হচ্ছে দানাদার, দানার মতো থাকবে, অর্ধ স্বচ্ছ হবে, তারপরে হচ্ছে সমধর্মী, একই রকম সবগুলোর ধর্ম একই রকম এরা হবে, তারপরে তোমার হচ্ছে কলয়েডাল পদার্থ, যেমন যেটা আকৃতি দেওয়া যায় সেরকম আকৃতি হবে। তারপরে আমি দেখো একে আরেকটা নাম বলেছিলাম, সেটার নাম কি ছিল? হায়ালোপ্লাজম, তাই না? একে হায়ালোপ্লাজমও বলা হয়। বর্তমানে আরেকটা নাম আছে সাইটোসোল। তার মানে তিনটা সাইটোপ্লাজমের মৃত্তিকার তিনটা নাম আছে। একটা হচ্ছে হায়ালোপ্লাজম, আরেকটা হচ্ছে সাইটোসোল, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের মৃত্তিকা। এর মধ্যে জৈব অজৈব দুই ধরনের দ্রব্য বিদ্যমান আছে। জৈব দ্রব্য আছে আর অজৈব দ্রব্য আছে। এখন কি বলেছে দেখো, মাতৃকায় অপেক্ষাকৃত ঘন ও কম দানাদার ঘন অঞ্চলকে, বাহিরের ঘন ও কম দানাদার বহিস্থ ঘন অঞ্চলকে অ্যাক্টোপ্লাজম বলে। মাতৃকার মধ্যে যে সাইটোপ্লাজমের মাতৃকাটা আছে এর মধ্যে ঘন ও কম দানাদার বহিস্থ ঘন অঞ্চলকে, ঘন হবে এবং দানাদার পদার্থটা কম থাকবে, সেটাকে বলা হবে অ্যাক্টোপ্লাজম। আর কেন্দ্রের মধ্যে সেটা বাহিরের দিকে থাকবে, বাহিরের দিকের অংশটা হবে অ্যাক্টোপ্লাজম এবং কেন্দ্রের মধ্যে যে অংশটা থাকবে সেটা হবে এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, যেহেতু ঘন, পানি তো পাতলা তাই না, যেহেতু ঘন তাহলে অবশ্যই বেশি হয়ে থাকবে। তারপরে দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন অঙ্গাণু সমূহ কি কি আছে দেখো: প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলগি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুলস ইত্যাদি ক্ষুদ্রাঙ্গ আছে। এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে বৃহৎ কোষ গহ্বর আছে। মাইক্রোটিউবুলস থাকে তোমার হচ্ছে ইয়েতে প্রাণী কোষে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা বড় কোষ গহ্বর, যেটা আমরা চিত্রতে দেখিয়েছি। এবং বিভিন্ন নির্জীব বস্তুর সেই জিনিসটা এখানে বলা হয়েছে। অঙ্গাণু সমূহ কি কি আরেকবার আমরা মনে করে নেই, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্গাণুগুলো দিয়ে কিন্তু আমার শরীর দেহ মানে আমাদের পুরা কোষগুলো গঠিত। যত কোষ আছে সব এই অঙ্গাণুগুলো দিয়ে গঠিত। এখন অঙ্গাণু সমূহ কি কি আমরা একটু দেখে নিই। প্লাস্টিড, তারপর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলগি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুলস ইত্যাদি ক্ষুদ্রাঙ্গ। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে আছে তোমার হচ্ছে বৃহৎ কোষ গহ্বর। এগুলো নিয়ে আমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে এবং এগুলোই মেনলি আমাদের জানতে হবে। এর মধ্যেই আমাদের জীবনের মূল ভিত্তিটা রয়েছে, এগুলোর মধ্যে সাইটোপ্লাজম অঙ্গাণু সমূহের মধ্যে। এর মধ্যে এটাই হচ্ছে প্রোটোপ্লাজম, এই টোটাল জিনিসটাই। দেখো প্রথমে কি ছিল, দুইটা জিনিস, একটা ছিল কোষ প্রাচীর আর একটা ছিল প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর সম্বন্ধে আমরা পড়ে ফেলছি যে আমার কোষটাকে ঘিরে রাখছে, এবং কোষের মেইন জিনিসটাই কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানেই হচ্ছে কোষ, প্রাণ যেখানে আছে। এখন এই প্রোটোপ্লাজমকে আমি তিন ভাগে ভাগ করেছি। কি কি ছিল? কোষ ঝিল্লি ছিল বা প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, আর ছিল আমার নিউক্লিয়াস। কোষ ঝিল্লি নিয়ে আমরা কোষ প্রাচীরের পরেই যে আবরণটা সেটা হচ্ছে কোষ ঝিল্লি, তাই না? এখন এই কোষ ঝিল্লিটা কি করছে? এই প্রোটোপ্লাজমের সাইটোপ্লাজমের কোষ ঝিল্লি প্লাস প্রোটোপ্লাজমের এই সব অঙ্গাণুগুলো নিয়ে, সাইটোপ্লাজমের অঙ্গাণু মানেই হচ্ছে প্রোটোপ্লাজমের অঙ্গাণু, এই দুইটা জিনিস নিয়ে, নিউক্লিয়াস বাদ দিয়ে
কোষ ঝিল্লি প্লাস প্রোটোপ্লাজমের অঙ্গাণুগুলো কি কি? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এগুলো কিন্তু আমার নিউক্লিয়াসে যাবে। গোলগি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুলস, তারপর তোমার বৃহৎ কোষ গহ্বর, এগুলো নিয়েই আমার সাইটোপ্লাজম গঠিত। তিনটা অংশই আছে, তার মধ্যে মেইন হচ্ছে এই অঙ্গগুলো, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এগুলোই হচ্ছে মেইন আমাদের কোষের, এই কোষগুলো এগুলোই কাজ করে আর আমরা চলাফেরা করি। এবং বিভিন্ন ধরনের নির্জীব বস্তু আছে, যেহেতু আরেকটা অংশ নির্জীব বস্তু আছে, তাই না? আচ্ছা, তারপরে চলে যাই, দেখো সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো চলে গেল আমার। এখন আমি আসবো সাইটোপ্লাজমের কাজ। দেখো লাল দেওয়া আছে, তাহলে তোমরা প্রশ্নের ইম্পর্টেন্টটা লিখে রাখ, নিশ্চয়ই আমি যেগুলো বলি সেগুলো লিখে রাখো। তোমাদের এখানে পরীক্ষা আসার মতো আছে অতি সংক্ষিপ্ততে সাইটোপ্লাজম কি বা কাকে বলে। তারপরে 2 নম্বরে হচ্ছে সাইটোপ্লাজমের বর্ণনা, সংক্ষিপ্ততে আসবে। আরেকটা আসতে পারে সাইটোপ্লাজমের কাজ, সংক্ষিপ্ত তো দিতে পারে আবার রচনামূলক দিতে পারে সাইটোপ্লাজমের কাজ। এখন কাজগুলো দেখো কি করে। কোষের আকার বজায় রাখতে সাহায্য করে, যেহেতু কোষ ঝিল্লি এর সাথে রিলেটেড আছে, তাই না? সাইটোপ্লাজমের মধ্যে তো কোষ ঝিল্লি, তাহলে কোষের আকার বজায় রাখবে। বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করে, ওই যে অঙ্গগুলোকে ধারণ করছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কতিপয় জৈবিক কাজ করে থাকে, বিভিন্ন রকমের জৈবিক কাজ করে থাকে, যেহেতু অঙ্গাণুগুলোকে ধারণ করে, মাইটোকন্ড্রিয়াকে ধারণ করছে, প্লাস্টিড ধারণ করছে, এগুলোর যে কাজগুলোকে, এরা যে জৈবিক কাজ করে থাকে সেগুলোকে ধারণ করে থাকে। 3 নম্বর দেখো, কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। কোন কোষ কেমন, কোনটা অম্ল ক্ষার, কোনটা অম্লের কোষ, কোনটা ক্ষারের, কোষের মধ্যে যে অম্ল আর ক্ষার থাকে সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। 4 নম্বর দেখো, রেচন প্রক্রিয়া সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। উদ্ভিদের যে রেচন হয়ে থাকে, উদ্ভিদ যে বিভিন্ন রকমের খাবার গ্রহণ করে থাকে, বিভিন্ন রকমের খাবার গ্রহণ মানে কি, উদ্ভিদের মেইন কাজ হচ্ছে নিজের খাদ্য তৈরি করে, এর যে বর্জ্য পদার্থ কি, অক্সিজেন, বিভিন্ন রকমের পদার্থগুলো যে ত্যাগ করে, সে এটা ত্যাগ করাতে সে সাহায্য করে। উত্তেজনায় সাড়া দিয়ে জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ করে, সে উত্তেজনায় সাড়া দেয়। ধরো একটা উদ্ভিদ কিন্তু মানুষের সহানুভূতি বা উদ্ভিদের যে জিনিসগুলো সেটা সিমটম প্রকাশ করে, মানুষ বুঝতে পারে, এই যে এই জিনিসগুলো সে প্রকাশ করে, সাইটোপ্লাজম কাজ করে এগুলো প্রকাশ করাতে। তারপরে পানি পরিশোষণে সাহায্য করে। 7 নম্বর কি বলেছে দেখো, আবর্তনের মাধ্যমে অঙ্গাণু সমূহকে নড়াচড়ায় সাহায্য করে। বিভিন্ন রকমের অঙ্গাণু সমূহগুলোকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বিভিন্ন রকমের, যেমন রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিডের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের যে কাজ, এই যে অঙ্গাণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বিভিন্ন রকমের যে কোষের মধ্যে যে চলাচল হবে, সেই জিনিসগুলোকে সাইটোপ্লাজম সেক্ষেত্রে সাহায্য করে থাকে। যেহেতু সাইটোপ্লাজমেরই অঙ্গাণুগুলোকে আছে, যে সেই জিনিসগুলোকে নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমের সাথে কোষ ঝিল্লির সাথে কোষ প্রাচীরের এই যে এগুলো হচ্ছে যোগাযোগগুলো করে থাকে হচ্ছে সাইটোপ্লাজম, নড়াচড়ায় সহায়তা করে থাকে। তোমাদের এখানে 6টা দেওয়া আছে, এখানে 6টা পর্যন্ত তোমরা দিতে পারো। 5টা পর্যন্ত যদি তোমার হচ্ছে সংক্ষিপ্ত থাকে তাহলে 5টাই যথেষ্ট। তারপরে নিজের জানার জন্য এই জিনিসগুলো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে আমাদের সাইটোপ্লাজম সবকিছু জানা হয়ে গেল। এখন দেখো সাইটোপ্লাজমের প্রথম অংশটা কি ছিল, অঙ্গাণু সমূহ। সাইটোপ্লাজমের প্রথম অঙ্গটাই কি ছিল, প্লাস্টিড, তাই না? সাইটোপ্লাজমের প্রথম অঙ্গটাই ছিল আমার প্লাস্টিড। এই প্লাস্টিড নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। প্লাস্টিড জিনিসটা কি, প্লাস্টিকের মতো প্লাস্টিড, দেখো উদ্ভিদ কোষে প্লাস্টিডটা কিভাবে থাকে, এবং প্লাস্টিডের গুরুত্ব অনেক বেশি একটা উদ্ভিদের জন্য। এই প্লাস্টিড না হলে উদ্ভিদ খাবার তৈরি করতে পারতো না, আর খাবার তৈরি না হলে আমরা তো না খেয়ে থাকতে হতো আমাদের। সেই জিনিসটা এখানে দেওয়া আছে, দেখো প্লাস্টিডের ছবিটা তোমরা দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারছো। প্লাস্টিকটা সবুজ সবুজ রং ধারণ করে আছে, বিভিন্ন রকম, দেখো ভিতরে কালো কালো, নীল, সাদা, বিভিন্ন রকমের রং আছে, তাই না?
সাইটোপ্লাজমে অবস্থিত। ইতস্তত ইতস্ত বিক্ষিপ্ত, ইতস্ত বিক্ষিপ্ত। তারপরে কি বলেছে, ডিম্বাকৃতির, আকারটা দেখে বুঝতে পারতেছো ডিম্বের ফিতার মতো চারিদিকে দেখো, এবং নক্ষত্রের মতো। এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, আমরা বিভিন্ন রকমের ফুলের বর্ণ দেখি, বিভিন্ন রকমের ফল বিভিন্ন সবুজ আকারের, সবুজ রঙের ফল আছে, বিভিন্ন রঙের ফল আছে। এগুলো কি কারণে হয়ে থাকে? এই প্লাস্টিডের কারণে। প্লাস্টিড আছে দেখে আমরা বিভিন্ন রকমের জিনিসগুলো, রঙের জিনিস দেখতে পাই। তার মানে কি বলেছে দেখো, সাইটোপ্লাজম উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্য দেখা যায়। এই জিনিসটা এখানে বলা হয়েছে। তারপরে আমরা তাহলে প্লাস্টিডের বর্ণ